যদি বাংলাদেশে শেখ হাসিনা যদি না ফিরতে পারে এবং যদি আওয়ামী লীগের রাজনীতি বন্ধ থাকে, এই পরিস্থিতিতে যদি তারেক জিয়া সরকারের পতন হয়, তখন মৌলবাদের উত্থান হবে অথবা সামরিক বাহিনীর কোনো একটি অংশ, তার কি বলে এই ওয়াকারুজ্জামান না, অন্য কোনো একটা অংশ হয়তো তরুণ অফিসার ক্ষমতা নিতে পারে। মনে হচ্ছে বাংলাদেশ চলছে তারেক জিয়ার ইঙ্গিতেও না, সেনাবাহিনীর ইঙ্গিতেও না, বাইরের কোনো ইঙ্গিতে। এবং তারা কারা, একটা বৃহৎ শক্তি হতে পারে অথবা কম্বিনেশন অফ একটা কি বলে ওটাকে সিন্ডিকেট হতে পারে। চুপ্পু শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং সিমিলারলি যে জেনারেল ওয়াকার, সেও শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি ভাবতাম এই দুইজন যদি তাদের নিয়োগদাতার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। এটা হলো যে আমি আপনার সাথে আগে বলেছি যে বাংলাদেশের ভাগ্য এখন বাংলাদেশিদের হাতে নেই। বাংলাদেশের স্টেক হোল্ডার হলো অনেকেই, অনেক দেশ, যেমন নামই বলতে পারি, ইন্ডিয়া, চায়না, আমেরিকা, রাশিয়া, পাকিস্তান, কাতার, এখন আবার টার্কি নেমেছে। তো এই বাংলাদেশে কি হচ্ছে, ডক্টর মোল্লা একটু ইঙ্গিত দিয়েছেন যে এই তারেক জিয়ার মতো একজন অযোগ্য, অশিক্ষিত এবং অপরিপক্ক লোককে ক্ষমতায় বসানো, যার বিরুদ্ধে তার ট্র্যাক রেকর্ড রয়েছে গণতন্ত্র বিরোধী, সন্ত্রাসী। এই আমেরিকান অ্যাম্বাসেডার, তার মা যখন প্রধানমন্ত্রী ছিল, তৎকালীন আমেরিকান অ্যাম্বাসেডার হোয়াইট হাউসে নোট পাঠিয়েছিল যে তারেক জিয়া বা আমেরিকার স্বার্থের পরিপন্থী, অথচ এই আমেরিকা তাকে সমর্থন করতেছে। এখন এই যে পট পরিবর্তন হচ্ছে, প্রেসিডেন্টকে সরানো, তাদের খলিলকে পররাষ্ট্রমন্ত্রী, তারপরে আবার তাকে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট, তারপরে আবার এখন শোনা যাচ্ছে যে কি বলে ইউনূসকেও নাকি রাষ্ট্রপতি করা যেতে পারে। তো এই সমস্ত কিছু মনে হচ্ছে বাংলাদেশ চলছে তারেক জিয়ার ইঙ্গিতেও না, সেনাবাহিনীর ইঙ্গিতেও না, বাইরের কোনো ইঙ্গিতে। এবং তারা কারা, একটা বৃহৎ শক্তি হতে পারে অথবা কম্বিনেশন অফ একটা কি বলে ওটাকে সিন্ডিকেট হতে পারে। কারণ বাংলাদেশে স্বার্থ উদ্ধারের জন্য, সেই স্বার্থ উদ্ধারটা কি, চায়না বিরোধী রাজনীতি, সেইটাকে উদ্ধার করার জন্য বৃহৎ শক্তি তারা এইটার সমস্ত কলকাঠি নাড়ছে, তারা ওইটা করতে পারে। তো আমি শুরুতে যেটা বলেছিলাম এবং ডক্টর মোল্লা হক যে উল্লেখ করেছেন যে তারেক জিয়ার সরকারের এই যে 5 মাস যে চুপ্পু প্রেসিডেন্ট ছিল, থাকার কথা ছিল না। যে সমস্ত কারণগুলো ডক্টর মোল্লা উল্লেখ করলেন, আমি ইঙ্গিত দিয়েছি, এই কারণেই ডে ওয়ানেই তাকে সরানো উচিত ছিল। কিন্তু নিশ্চয়ই অ্যাজ আই সেইড যে তারেক জিয়া সমস্ত কিছু ডিকটেট করে না, তার পেছনেও আরেকজন প্রধানমন্ত্রী আছে বা এক গ্রুপ অফ শক্তি আছে যারা তারেক জিয়াকে গাইড করে, পরিচালনা করে, তাদের নির্দেশেই হয়তো এতদিন ছিল। এখন সময় এসেছে দুটো ফ্যাক্টর স্পষ্ট, সাধারণ মানুষও বুঝতে পারে, আমরা আমাদের এক্সপার্টেরও দরকার হয় না। সেটা হলো শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের যে ডিক্লারেশন দিয়েছেন ডিসেম্বরের মধ্যে তিনি ফিরবেন। তিনি কিন্তু বলেন নাই যে ডিসেম্বরে ফিরবেন, তিনি বলছেন ডিসেম্বরের মধ্যেই, অর্থাৎ যে কোনো দিন তিনি ফিরতে পারেন। সেটার জন্য হয়তো লজিস্টিক তৈরি হচ্ছে, কিভাবে ওনাকে নিরাপদে দেশে আনা যাবে সেটা নিয়ে হয়তো আলোচনা হচ্ছে। তো তারেক জিয়া এই চুপ্পুকে যে সরাবে, এটা আমার কাছে আনএক্সপেক্টেড না, এটা এক্সপেক্টেড। এবং তারপরে যে প্রশ্নটা উঠছে যে হু ইজ নেক্সট, এবং এই আমি যদি তারেক জিয়া হতাম, আমি কোনো বিশ্বাসঘাতককে আমি দায়িত্ব দিতাম না, কারণ অলরেডি চুপ্পু শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এবং সিমিলারলি যে জেনারেল ওয়াকার, সেও শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি ভাবতাম এই দুইজন যদি তাদের নিয়োগদাতার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, আমি আগেই সরাতাম তাদেরকে। তো এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে,
আওয়ামী লীগের পপুলারিটি বাড়ছে, শেখ হাসিনা ডিক্লেয়ার দিয়েছেন তিনি দেশে ফিরবেন। বাংলাদেশের জনগণ তারেক জিয়া সরকারের প্রতি বিরূপ হয়ে গিয়েছে। এই অবস্থায় তারেক জিয়ার সরকার নড়বড় হয়ে গেছে। তো এইখানে এখন সে চেষ্টা করতেছে তার পাওয়ারকে কনসলিডেট করার জন্য, এবং তার একটা পদক্ষেপ হিসেবে কিছুদিন আগে নৌবাহিনী প্রধানকে সরিয়েছে। অথচ নৌবাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান এই তিনজনেই কিন্তু শেখ হাসিনা সরকারের উৎখাতের ষড়যন্ত্রে কি বলে জড়িত ছিল, এবং তারা ইউনূস সরকারকে সমর্থন করেছে বিনা শর্তে, এই তারেক জিয়াকেও। কিন্তু এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারেক জিয়া তার ক্ষমতায় নড়বড়, জনগণের সমর্থন নাই। বিদেশি যারা তাকে ক্ষমতায় বসিয়েছিল তারাও অসন্তুষ্ট। চায়না ভ্রমণের ফলে তো ভারত এবং পাকিস্তান, আমেরিকা খুবই অসন্তুষ্ট। এই যে কয়েকদিন পরে যে সার্জিও গোর ভারতের আমেরিকান অ্যাম্বাসেডার সে বাংলাদেশে আসতেছে, কেন আসতেছে? তো এই সমস্ত কারণে একজন টক শো হোস্ট বলেছে যে সার্জিও গোর তারেক জিয়াকে 3টা হলুদ কার্ড দেওয়ার জন্য আসছে। একটা রেড কার্ড দিবে না, 3টা হলুদ কার্ড দিয়ে রেড কার্ডের সমতুল্য তাকে ক্ষমতা থেকে সরাবে। এই ভয় বিএনপির ভিতরে ঢুকে গেছে। এই 3টা হলুদ কার্ডকে, একটা হলো যে চুক্তি করে সে এসেছিল যে ইনক্লুসিভ রাজনীতি করবে, সেইটা একটা। আরেকটা হলো যে চুক্তি করেছিল জিয়া, ইউনূস সরকার এবং জিয়া সরকার বা বিএনপির সমর্থন করেছিল, সেটা ডেলিভারি না দিয়ে বা সেই চুক্তির বিরুদ্ধে গিয়ে চায়নাতে গিয়ে যে সমস্ত এমওইউ সাইন করেছে, যে সমস্ত চুক্তি সাইন করেছে, এগুলো ভারতের বিরুদ্ধেও আমেরিকার বিরুদ্ধেও। তারপরে থার্ড হলো ভারত ফ্যাক্টর। ভারত যেটা আশা করেছিল এই সরকারের কাছ থেকে সম্পূর্ণ নিরাশ করেছে ভারতকে। ভারত খুব ক্ষুব্ধ। তো এই 3টা ইয়েলো কার্ড মিলে হয় একটা রেড কার্ড। তো তারেক জিয়া সরকার এটা বুঝতে পেরেই এই চুপুকে সরাচ্ছে, সেনাবাহিনী প্রধানকেও সরাবে আমার ধারণা, নৌবাহিনীকে সরানো হয়েছে, এখন বাকি আছে বিমান বাহিনীর। তো সবকিছু মিলে তারেক জিয়ার সামনে চ্যালেঞ্জ এবং আশঙ্কা দুটোই বিরাজ করছে। সেই জন্য তিনি এই সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি বলছিলেন সেনাপ্রধানকে সরাবেন, নৌবাহিনী প্রধানের তো মেয়াদ শেষ হয়ে গেল, তিনি মেয়াদ শেষ হওয়ার পরে নতুন নৌবাহিনী চিফ দেওয়া হলো। সেনাপ্রধানের তো এখনো মেয়াদই আছে অনেক। আসলে তো এই সমস্ত সিস্টেমে তো আইনের তোয়াক্কা কেউ করে না, করতে হয় না। তারা যা খুশি তাই করতে পারে। এটাকে বলা হয় ফ্যাসিজম। আমি সবসময় বলি যে শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট সরকার বলে সরানো হলো দেশি বিদেশি ষড়যন্ত্রে, কিন্তু ইউনূস সরকার এবং তারেক জিয়া সরকার যে কাজগুলো করছে, এটা ফ্যাসিজম ইজ এ নট এনাফ ওয়ার্ড টু এক্সপ্লেইন দিস কারেন্ট সিচুয়েশন। ফ্যাসিজমের চাইতেও বেশি দুর্নীতিবাজ, দেশ বিরোধী কাজ করছে ইউনূস সরকার করেছিল, তারেক জিয়া সরকারও করছে। তো কাজে এই অবস্থায় এগুলো তো মেনে নেওয়া যায় না। এটার জনগণ এটাকে মেনে নেবে না। তাদের দেয়াল যখন পিঠ সেঁকে যায় তারা সামনের দিকে আগাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কত সহ্য করবে? এই যে কয়েকদিন আগে, কালকেই আমি পেয়েছি নিউজটা, কোনো একটা জেলার একজন আওয়ামী লীগের নেতা, তাকে বাসায় এসে ধরে তারই বাসার ছাদের উপরে নিয়ে জবাই করে তাকে হত্যা করা হয়েছে। ওই ভদ্রলোকের ছবি সহ আসছে। মানে সেই গরু ছাগল যেভাবে জবাই করা হয় সেইটা। তারপরে তুরাগ নদীর কথা তো আগে উল্লেখ করেছে, আমরা সবাই জানি। তো এই যে অমানবিক হিউম্যান রাইটস এর বিরুদ্ধে যে কাজগুলা হচ্ছে, কোনো সভ্য দেশে যেগুলো সম্ভব না, সেইটা তারেক জিয়া প্রিজাইড করতেছে। সে একটা কথা উচ্চবাচ্য করে না। আপনি বা মোল্লা আগে উল্লেখ করেছেন, মনে হচ্ছে তিনি ভ্যাকেশনে আসছেন, তিনি লাইফ এনজয় করছেন। ছোটখাটোর দিকে না তার নজর, কিন্তু দেশটা যে ধ্বংস হচ্ছে এদিকে তার কোনো নজর নাই। যে সমস্ত পাবলিক স্টেটমেন্ট দেয়, একটা ওপেন মাউথ খুললেই তার ভিতরে 3টা ভুল থাকে।
তো এই লোক তো দেশ শাসন করার যোগ্য না, তার ওই কোয়ালিফিকেশন নাই। তারপরে যে যে শক্তি তাকে ক্ষমতায় বসিয়েছে বা দেশেরও জনগণের একটা অংশ ভেবেছিল যে সে 17 বছর ব্রিটিশ ছিল, যেটা কি বলে গণতন্ত্রের সূতিকাগার, সেখানে নিশ্চয়ই এমন কিছু ভালো জিনিস শিখেছে, সেটা সে ইমপ্লিমেন্ট করবে। কিন্তু মনে হচ্ছে সে কিছুই জানে না, কিছুই শেখে নাই, বরং একটা গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্রকে শাসন করতে তার যে মেধা, তার যে প্রজ্ঞা, তার যে অভিজ্ঞতা দরকার, তার কোনোটাই নেই। তো কাজেই এই সরকার ফেল হবেই, এবং এই সুযোগে যেটা বৈশ্বিক দুটি শক্তি তারা বুঝতেছে না যে তারেক জিয়াকে ধ্বংস করার জন্য বা ক্ষতি করার জন্য সে নিজেই যথেষ্ট, কিন্তু তারপরেও বিএনপি এবং এনসিপি, সরি জামাত এবং এনসিপি, যদি এই সরকারের পতন হয় আওয়ামী লীগের অ্যাবসেন্সে, অর্থাৎ আওয়ামী লীগের যদি বাংলাদেশে শেখ হাসিনা যদি না ফিরতে পারে এবং যদি আওয়ামী লীগের রাজনীতি বন্ধ থাকে, এই পরিস্থিতিতে যদি তারেক জিয়া সরকারের পতন হয়, তখন মৌলবাদের উত্থান হবে, অথবা সামরিক বাহিনীর কোনো একটি অংশ, তার কি বলে এই ওয়াকারুজ্জামান না, অন্য কোনো একটা অংশ হয়তো তরুণ অফিসার ক্ষমতা নিতে পারে। তো কাজে যেদিকে দেশ যাচ্ছে, যদি আওয়ামী লীগকে স্পেস না দেওয়া হয়, আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে না দেওয়া হয়, শেখ হাসিনাকে দেশে ফিরে তার বিরুদ্ধে সমস্ত মিথ্যা মামলা যদি উদ্ধার করে তাকে রাজনীতি করতে না দেওয়া হয়, তাহলে দেশ মৌলবাদের উত্থান হবে অথবা সামরিক বাহিনীর উত্থান হবে, সামরিক শাসন হবে। এই দুটো অপশন রয়েছে। তো কাজেই তারেক জিয়ার যারা প্রভু, যারা তাকে কলকাঠি নাড়িয়ে দেশ ক্ষমতায় বসিয়েছে এবং দেশ বর্তমানে শাসনে ক্ষমতায় টিকিয়ে রেখেছে, তাদের উচিত হবে তাদের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, বিশ্ব রাজনীতির স্বার্থে, বিশ্ব শান্তির স্বার্থে এবং সাউথ এশিয়ার স্বার্থে, বাংলাদেশে যদি মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, কেউ শান্তিতে থাকবে না। ভারত, সাউথ ইস্ট এশিয়া, বার্মা, কেউ শান্তিতে থাকবে না। আমি ইউরোপের ব্রাসেলসের ইউরোপিয়ান পার্লামেন্টের এক সেমিনারে বলে আসছি যে যদি বাংলাদেশে এই সরকার, এই বর্তমান সরকার যদি এই অপকর্ম কন্টিনিউ করে, বাংলাদেশে যদি মৌলবাদের উত্থান হয়, শুধু নেইবারিং সাউথ ইস্ট এশিয়া না, সেই ধাক্কা, সেই সন্ত্রাসী অ্যাক্টিভিটি ইউরোপে এসে পড়বে। ইউরোপের রাষ্ট্র তারা শান্তিতে থাকবে না। দুঃখের বিষয় যে কিছু ওয়েস্টার্ন কান্ট্রি, কিছু ইউরোপিয়ান কান্ট্রি এখনো এই বাংলা শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী যে সরকার ইউনূস এবং বর্তমান, তাকে সমর্থন করে যাচ্ছে। তার এক্সাম্পল হলো ব্রিটেন। ব্রিটেনের যে অ্যাম্বাসেডার, এক ভদ্র মহিলা, সে এমনভাবে বিহেভ করছে যে সেই আমেরিকান যে অ্যাম্বাসেডার ছিল, কি নাম, ব্যান ক্রিস্টেনসন না তার আগে যে ছিল, পিটার হাস যেভাবে বাংলাদেশে তার তার যে দায়িত্ব পালন করেছে, মনে হচ্ছে সে বিএনপির একজন স্পোকস পারসন, অথবা সে একজন আওয়ামী লীগ বিরোধী দলের নেতা। এই কুক, ভদ্রমহিলার নাম বোধহয় কুক, ব্রিটিশের যে হাই কমিশনার, সেও একই কাজ করতেছে, এনসিপির সাথে যোগাযোগ রাখা, এবং আরো অনেক ঘটনা আমি জানি। তো সেই জন্য বলছি, আমি ইউরোপে ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের সেমিনারে বলে আসছি, বাংলাদেশে যদি মৌলবাদের উত্থান হয়, ধর্মীয় সন্ত্রাসের উত্থান হয়, অথবা যদি মিলিটারিও আসে, বিএনপির স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তো কাজেই যারা, আমি মনে করবো শুধু বাংলাদেশের ক্ষমতায় যে তারেক জিয়া আছে, ইউনূস যে ছিল, সেনাবাহিনীর সমর্থনে, জনগণের সমর্থনে নয়, সেনাবাহিনী এবং বিদেশি শক্তির সমর্থনে ক্ষমতা ছিল, সেই নীতি যদি বিদেশিরা কন্টিনিউ করে, তাদেরও এই কি বলে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে মৌলবাদী, সন্ত্রাসী, গণতন্ত্র বিরোধী শক্তির বিরুদ্ধে। একেবারেই। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন, আমি এরপরে আপনার কাছে 1 মিনিটে শুনে যাবো। আপনার কেন মনে হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিবে? আপনি এক্সাম্পল দেখেন, এই যে কি বলে মিশরে কি যা হয়েছিল, মিশরে তো বিপ্লব হলো এবং বিদেশিদের সমর্থনে, তারপরে কি হলো, কালার রেভলিউশন, হ্যাঁ কালার রেভলিউশন হলো, তারপরে নির্বাচন হলো। এই যে জামাতি, তাদের যে মেইন স্ট্রিম যে দল,
সেই মুসলিম ব্রাদারহুড, মোরসি, তারা ক্ষমতায় আসলো। ক্ষমতায় এসে বাংলাদেশের সিচুয়েশনের মতোই অবস্থা। এসে তারা মৌলবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করলো, অর্থাৎ গণতন্ত্র বিরোধী। দেশে অসন্তোষ দেখা দিল, অর্থনৈতিক বিপর্যয় ঘটলো, আমেরিকা অসন্তুষ্ট হলো, তারপরে আনলো এই এখন যে সেনা প্রধান, তাকে ক্ষমতায় নিয়ে আসলো। তো বাংলাদেশে তাই হচ্ছে। আপনি যদি তুলনা করেন, এক্স্যাক্টলি বাংলাদেশেও তাই হচ্ছে যে শেখ হাসিনাকে সরালো বিদেশি শক্তির সমর্থনে, তারপরে ইউনূস আসলো, সে ডেলিভারি দিতে পারলো না, কন্ট্রোল করতে পারলো না, তাকে সরানো তারেক জিয়াকে আনলো, তারেক জিয়াও পারছে না। তো এর পরিবর্তে সেনাবাহিনী আসতে বাধ্য। যদি কোনো একজন নেতা থাকে যে মনে করে, যার সাহস আছে যে আমি দেশটাকে রক্ষা করব, যে ওয়াকার সেনাবাহিনীর, বাংলাদেশের কিন্তু এই যে অপকর্ম ইউনূসের, কি বলে, রাষ্ট্রপতির তো দায়িত্ব ছিল কাইন্ড অফ প্যাসিভ, কিন্তু অ্যাক্টিভ পাওয়ার ছিল সেনাবাহিনীর। সেনাবাহিনী এটা বন্ধ করতে পারত। ক্ষমতা নিয়ে হলেও তাদের উচিত ছিল দেশটাকে রক্ষা করা, এই পর্যায়ে না আনা। তো এইরকম যদি কোনো সেনা অফিসার ভাবে, বা একটা গ্রুপ ভাবে যে দেশটাকে মৌলবাদের হাতে চলে যাচ্ছে, সন্ত্রাসের হাতে চলে যাচ্ছে, তারা সেরকম যদি কোনো অফিসার থাকে, মিশরের সেই জেনারেলের মতো করতে পারে, আমেরিকার সমর্থন করতে পারে। যেমন একটা জিনিস আমি প্রশ্ন উত্থাপন করে শেষ করি। এই যে আমেরিকান অ্যাম্বাসেডার এনসিপির সাথে কালকে দেখা করেছে। ইজ ইট এ পলিটিক্যাল পার্টি? এনসিপি তো কোনো রাজনৈতিক দলই না। ওদের যে সমর্থন ছিল তাও নাই। প্রতিদিনই তাদের পার্টি থেকে লোকজন রিজাইন দিচ্ছে, কেলেঙ্কারি প্রকাশ হচ্ছে। তার মানে আওয়ামী লীগকে অবহেলা করতেছে এই অ্যাম্বাসেডার বা আমেরিকা, অথচ এনসিপির মতো একটা গ্রুপ অফ সন্ত্রাসী তাদের সাথে দেখা করতেছে। এর কারণটা কি? তো কাজেই লট অফ থিংস আর গোয়িং অন বিহাইন্ড দ্য সিন, আমরা জানি না। উই হ্যাভ টু ওয়েট এন্ড সি। একদম। মুল্লু ভাই, আমি আমার উত্তরটা খুঁজতেছি, আমি এবার দেখি আপনার কাছে উত্তরটা পাওয়া যায় কিনা। এটার তো একটা মানে আছে, মানে রাষ্ট্রপতি পদত্যাগ করেন, কোন সমস্যা নাই, পদত্যাগ করতেই পারেন, কিন্তু যে প্রক্রিয়া হইলো, এটা কি আসলে তাকে ফোর্স করেই সরানো হলো কিনা? আর আমি মোল্লার জবাব দেওয়ার আগে আমি জবাবটা দিয়ে নেই। ডাজ ইট মেক এনি ডিফারেন্স যে তাকে ফোর্স করে সরানো হলো, বা তাকে কি বলে অসুখের কারণে সে রিজাইন দিয়ে চলে গেল? আমার কাছে ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স।